এসইও ফ্যাক্টরস, এই যে একটি বিষয় আছে, এই ফ্যাক্টরস গুলো কি কি হতে পারে বা এদের ইমপ্যাক্ট কি কি এসইও এর উপরে, তারপরে আরো কিছু বিষয়গুলো থাকে। এসইও ফ্যাক্টরস গুলো হলো মেইনলি গুগল আপনার একটা ওয়েবসাইটকে কিছু মানে স্কেল দিয়ে মাপবে, আপনার ওয়েবসাইটকে বা আপনার যে বিষয়টা থাকে আর কি, ওয়েবসাইট ওয়েব পেজ যেটাই হোক, সেটাকে বিভিন্ন স্কেল দিয়ে তারা মাপার চেষ্টা করে যে এটাকে যদি এইভাবে হিসাব করা হয় তাহলে সে এখান থেকে কিরকম আগে আছে, আবার যদি অন্যভাবে দেখা হয় সেক্ষেত্রে কিভাবে আগে আছে। এই যে বিভিন্ন স্কেল দিয়ে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন একটা ওয়েবসাইটকে মেজার করে, অর্থাৎ হিসাব করে তার বিভিন্ন দিক বা ভালো খারাপ দিক দিয়ে, এগুলোকে আমরা বলতে পারি এক কথায় ফ্যাক্টর। আমরা যারা মানে ছোটবেলায় ওই যে ক্লাস 8-এ জীববিজ্ঞান বইয়ে পড়ে এসেছি যে সালোক সংশ্লেষণ, ওখানে কিন্তু আমরা পড়েছিলাম যে আলোর ভূমিকা থাকতে হয়, পানির ভূমিকা থাকতে হয়, আর বিভিন্ন বিষয়ের ভূমিকা থাকতে হয়, তাহলে একটা সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা থাকে সেটা সম্পূর্ণভাবে সম্পাদিত হয়। এতে কিছুর উপস্থিতি যদি একটু কম বেশি হয় সেটাকে অতটা মানে অত বড় ভাবে ধরা হয় না, সমস্যা ধরা হয় না। তো এইরকম এসিওর যে ফ্যাক্টরস গুলো আছে এগুলো তো একই নিয়ম, যে অনেকগুলো ফ্যাক্টর আছে, মেইনলি 200টা ফ্যাক্টর গুগল নিজে এদের নাম রিলিজ করেছে এদের সম্পর্কে মানুষকে অবগত করার জন্য। আরো কিছু ফ্যাক্টর আছে যে যেগুলো ব্যাক এন্ডে কাজ করানো হয় ওদের, গুগল এটা নিজে নিজে এখন কাজ করতেছে, এখন ওটা রিলিজ করেনি যে এই ফ্যাক্টরগুলো কি হতে পারে। এগুলো বিভিন্ন অ্যালগোরিদম রিলিজ হওয়ার পর যখন অ্যালগোরিদমটা মানে পাবলিক হয়ে যায় তখন এই ফ্যাক্টরগুলো মানুষের সামনে ওয়ান বাই ওয়ান আসা শুরু করে। আচ্ছা, আবার আরেকটা বিষয় থাকে, সেটা হলো একটা ফ্যাক্টরের সাথে আরেকটা ফ্যাক্টরের সাংঘর্ষিকতা থাকতে পারে। আমরা যখন এই ফ্যাক্টরগুলো দেখতে যাব তখন একটা ফ্যাক্টরের সাথে আরেকটা ফ্যাক্টরের একটা সাংঘর্ষিকতা থাকতে পারে। কিরকম সাংঘর্ষিকতা সেটা আমরা সামনে দেখবো, কিন্তু এখানে বুঝতে হবে যে গুগল কোনো একটাকে প্রায়োরিটি দিয়ে কোনো একদিকে মুভ করে সেই জিনিসটা সলিউশন করে ফেলে। তো আশা করি ফ্যাক্টরে এই বিষয়গুলো বুঝতে পারছেন যে ফ্যাক্টর কি, এটা কিভাবে কাজ করে এবং এটা নিয়ে কেন আমাদেরকে সচেতন হতে হবে। আর দ্বিতীয় একটা বিষয়, গুগল প্রতি 2-1 বছর পর পর কিছু অ্যালগোরিদম আনে, যে অ্যালগোরিদম গুলো তারা জাস্ট একটা নোটিশ দিয়ে দেয় যে আমরা একটা অ্যালগোরিদম আনতেছি। কি রকম অ্যালগোরিদম, কিভাবে অ্যালগোরিদম, এগুলো নিয়ে ওরা অনেক অত কিছু জানায় না, জাস্ট একটা আপডেট দিয়ে দেয় যে এরকম একটা কিছু আসতে যাচ্ছে। তখন যারা এক্সপার্টরা আছে, এসইও এক্সপার্টরা আছে, তারা যেগুলো ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছে তারা সেগুলো একটু দেখে নেয় যে কি কি ফল্ট হতে পারে, এই জিনিসগুলো খুঁজে বের করে। আদারওয়াইজ ওই অ্যালগোরিদমটা যখন প্লেস হবে বা প্লেসমেন্ট হওয়ার পরপরই দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট একদিনে আউট, প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে আসে, দ্বিতীয় পেজ থেকে প্রথম পেজে আসে। এরকম গল্প গুগলের, এই যে বিশেষ করে আমি এটা গুগলকে নিয়ে বলতেছি কারণ এগুলো ঘটনা গুগল বেশি ঘটাইছে গত 10 বছরে, মানে গুগলের উত্থানের পর থেকে আর কি। এই যে আপডেট গুলো আসতেছে, এই আপডেট গুলো অ্যালগোরিদমের যে এক একটা রোল আউট হচ্ছে, এর ফলে অনেক ওয়েবসাইটের আপ ডাউন হয়ে গিয়েছে। আর এগুলো অ্যালগোরিদমের বিভিন্ন নাম আছে, পান্ডা, পেঙ্গুইন, ইডিসি। তো ওগুলো আমাদের জানার বিষয় না, আমাদের জানার বিষয় হলো ফ্যাক্টর গুলো নিয়ে। তো এখন আমরা ফ্যাক্টর নিয়ে একটু ডিসকাস করি। আচ্ছা, প্রথম যে ফ্যাক্টরটা আছে এটার নাম হলো ডোমেইন এজ। এটার নাম বলা হয়েছে ডোমেইন এজ। তো প্রথম যে ফ্যাক্টরটা গুগলে যে বিষয়ে গুগল কথা বলে সেটা হলো ডোমেইন এজ। ডোমেইন এজটা কি? একটা ডোমেন যখন আমরা কিনি, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, কোন একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি যেটা খুব দ্রুত কাজ করবে ইনশাল্লাহ। এই যে একটা সাইটটা, এই সাইটটা কবে কিনা হয়েছে, কিরকম কিনা হয়েছে, এটা নিয়ে আমরা কিন্তু অলরেডি একবার ডিসকাস করছি। বিভিন্ন টুল আছে বা বিভিন্ন ওয়েবসাইট আছে যারা আমাদেরকে তথ্য দিবে যে এই ওয়েবসাইটটা কবে পারচেস করা হয়েছে, কে পারচেস করছে, কখন পারচেস করছে, এরকম কিছু হিস্ট্রি আমাদেরকে দিবে। তো এই যে হিস্ট্রি থেকে আমরা জানতে পারছি যে এটার একটা বয়স আছে। এই বয়সটা যদি দেখা হয়
যে এলইডিপি লট 1 এই ওয়েবসাইটটা কেনা হয়েছে 2019 সালে। আর এলইডিপি লট 2 এরকম একটা ওয়েবসাইট যদি থাকে কোথাও, একবার ট্রাই করে দেখি আছে কিনা। আচ্ছা, সাপোজ এই ওয়েবসাইটটা আমরা কিনেছি 2020 সালে। তো র্যাঙ্কিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যার বয়স যত বেশি, অর্থাৎ এজ যার বেশি, সে এখানে প্রায়োরিটি বেশি পাবে। তাহলে কি বুঝলেন যে একই মানে একই বিষয়ে দেখা যায় দুটা নিশ নিয়ে দুটো ওয়েবসাইট কাজ করছে, এলইডিপি লট 1 এবং এলইডিপি লট 2। এই দুটো ওয়েবসাইট ধরলাম একই একটা টপিকের উপর বা একই একটা সিঙ্গেল নিশের উপর কাজ করছে দুটো ওয়েবসাইট। কাজ করার পরেও এলইডিপি লট 2 এটা 2020 সালে আসছে এবং এলইডিপি লট 1 এটা 2019 সালে আসছে। সেই ক্ষেত্রে যেটার এজ বেশি, অর্থাৎ যেটার বয়স বেশি, সে গুগলের চোখে প্রায়োরিটি বেশি পাবে, অর্থাৎ যে পুরানা তার প্রায়োরিটি এখানে বেশি। তাহলে আমাদের এখানে ডোমেনের যে এজ যে বিষয়টা থাকতেছে সে বিষয়টা আমরা কি এখানে ক্লিয়ার। দ্বিতীয় যে সেগমেন্টটা আছে বা দ্বিতীয় যে ফ্যাক্টরটা আছে, এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেনকে সংক্ষিপ্ত রূপে বলা যায় টিএলডি। এটা মনে রাখবেন। আবার টিএলডি যে ভার্সন গুলো আছে এগুলোর সাথে অন্যকে কিছুকে একটু গুলায় যেন না ফেলা হয়, যে টিএলডি সিসি টিএলডি এগুলোকে যেন গুলায় না ফেলা হয়। ওকে, এখানে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে সেটা হলো যে আপনি একটা কিওয়ার্ড ইউজ করতেছেন বা আপনার কিওয়ার্ড যেটা মেইনলি, সে কিওয়ার্ড যেন আপনার টিএলডি এর ভিতর থাকে। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখে আসি কিরকম এক্সাম্পল হতে পারে। সাপোজ আপনার ওয়েবসাইটের যে কোনো কিছুই নিয়ে আপনি কাজ করেন, সেটা বেবি রিলেটেড বা ফুড রিলেটেড কিছু একটা থাকে। আচ্ছা, আমাদের এখানে একটা নাম করা ওয়েবসাইট আছে, আমরা এটাতে মুভ করি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। এটা হচ্ছে আমাদের রুট ডোমেন আর বাদ বাকিগুলো হলো আমার এক্সটেনশন। ওকে, তাহলে আমার ফুড পান্ডার নিচটা কি? অবশ্যই ফুড নাকি কাপড়? কি নিয়ে কাজ করে ফুড পান্ডা? ফুড। আচ্ছা, এর কিন্তু আপনি যে কোনো কন্টেন্ট যদি এরা লিখে থাকে, ফুড পান্ডার যদি কোনো কন্টেন্ট থাকে বা যে যা কিছুই থাকুক, সেটা কিন্তু কোনো না কোনো ভাবে ওই মেইন কিওয়ার্ড যেটা এদের ওয়েবসাইটের, সেটা যদি ফুড হয়, ফুড কিন্তু আছে ওনাদের ওয়েবসাইটে। আপনি যেখানেই ডিসকাস করতে যাবেন ওরা কিন্তু ফুড বলে একটা বিষয় রাখছে। আর আমাদের গুগলে যে দ্বিতীয় ফ্যাক্টরটা, সে বলছে যে যদি আপনার মেইন কিওয়ার্ডটা হয় ফুড, সেটা যেন আপনার ওয়েবসাইটের রুট ডোমেনের কোন না কোথাও থাকে। তাহলে আমার ফুড পান্ডার যে বিষয়টা সেটা আমরা বুঝতে পারলাম যে ফুড যদি হয় আমাদের রুট ডোমেন, ফুড পান্ডা যদি হয় রুট ডোমেন, আমাদের কিওয়ার্ড যদি হয় ফুড, তাহলে এটা আমার ওয়েবসাইটের রুটে আছে। আচ্ছা, আর বাদ বাকি টিএলডিটা এটা আছে। ওকে, ঠিক আছে, আমাদের এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। আমরা চলে যাই তার পরবর্তী বিষয়ে। তার পরবর্তী বিষয়, হ্যাঁ, টপিকটা যদি আমার রুট ডোমেইনে থাকে তাহলে কি র্যাঙ্ক করতে সহজ হবে? হ্যাঁ, কিন্তু ওই যে যারা আছে অ্যামাজন এদের তো একটা ভিন্ন নামে। ভিন্ন নামে। আমি শুরুতে বলছি যে ফ্যাক্টর গুলো একটা আরেকটার সাথে সাংঘর্ষিক হতে পারে। আর এটা হলো গুগলের প্রেফারেন্স, যে জিনিসটা এইভাবে সাজালে ভালো হয়। অ্যামাজন উঠছে বা দারাজ উঠছে ওদের কন্টেন্টের কারণে, ওদের হিউজ পরিমাণ কন্টেন্ট আছে ওদের সাইটে। আচ্ছা আচ্ছা, প্রিফারেন্স। হ্যাঁ, আর এটা হচ্ছিল গুগলের সাজেশন। দেখা যাচ্ছে যে আপনি এগুলো কোনো কিছু মানতেছেন না, জাস্ট কোনো কপি পেস্ট যে জবগুলো থাকে আর কি, কপি পেস্ট যেগুলো করা যায় কন্টেন্ট, ওগুলো বাদে একদম ইউনিক কিছু প্রোডাক্ট ডেলিভার করতেছেন।
আর নিজের ইচ্ছা মতো লিখে যাচ্ছেন ডেইলি একটা কন্টেন্ট। 365 দিনে যদি 365টা কন্টেন্ট এবং প্রত্যেকটা লেন্থ যদি একদম মানে 2000-3000 ওয়ার্ডের হয়, আপনার অত ফ্যাক্টর চেক করতে হবে না, একাকি উঠে চলে আসবেন। আচ্ছা, আচ্ছা, এরপরে যে কথাটা বলতেছে গুগল, সেটা হলো যে আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা যেন ডোমেনের কোথায় থাকবে, প্রথম শব্দটা যেন হয় আপনার কিওয়ার্ড। আচ্ছা, তাহলে এটাকে আমি একটু যদি 19-20 করে দিই, এটা একটা দেওয়া আছে, আর এটারই দেখা যাচ্ছে যে মানে অন্য একটা সেগমেন্ট এটা তৈরি করে দিলাম। ওকে, এখন এই দুটো ওয়েবসাইটের ভিতর র্যাঙ্কিং করানো সোজা হবে কোনটাকে, যেটার প্রথম ডোমেনের প্রথম ওয়ার্ডটা হবে কি আমাদের মেইন কিওয়ার্ড। তাহলে ফুড পান্ডা পান্ডা ফুডের চাইতে এক ধাপ আগে আছে এই ক্ষেত্রে। বিষয়টা কি ক্লিয়ার? প্রথমে আমরা বললাম যে আমাদের কিওয়ার্ডটা যেন কোথায় থাকে, ডোমেনে থাকে, আমাদের মেইন কিওয়ার্ডটা যেন ডোমেনে থাকে। এটা ম্যান্ডেটরি না, বাট থাকাটা ভালো। এটার জন্য গুগলে যে রোবট গুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ এটা এভাবে কাজ করতে পারে। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম যে গুগলের রোবটের সুবিধার জন্য ওরা বলতেছে যে আপনার ডোমেনের ভিতর আপনার যে নিশ নিয়ে কাজ করতেছেন, সেই নিচের বা যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন সেটা যে মেইন কিওয়ার্ড বা মেইন ওয়ার্ড, সেটা যদি হয় ফুড, সে ফুড যেন আপনার এখানে থাকে। এই যে দেখেন ফুড পান্ডার ফুডটা চলে আসছে। আবার দ্বিতীয় যে কন্ডিশনটা ওরা দিয়ে দিচ্ছে, এবং সেটা যদি প্রথমে থাকে তাহলে আরো ভালো। তাহলে আমরা এই সেগমেন্টটা পারফেক্ট। আমরা যদি ফুড পান্ডা দিয়ে বুঝতে চাই, আমাদের মেইনটা কিওয়ার্ড তো আর যেটা হোক পান্ডা তো আর হবে না, আমরা তো আর পান্ডা নিয়ে এখানে কাজ করি না, আমরা এখানে কাজ করি ফুড নিয়ে। তাহলে আমার মেইন কিওয়ার্ড ফুড, আর সেটা এই যে হোল ফ্রেজের ভিতর প্রথম দিকে আছে। তো এই জন্য এটাকে আমরা বলতে পারি যে এটা এই যে দ্বিতীয় যে কন্ডিশনটা দেওয়া আছে এটা ফিল আপ করতেছে, দ্য ফার্স্ট ওয়ার্ড ইন এ ডোমেন। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট সেগমেন্টে মুভ করি। ডোমেন রেজিস্ট্রেশন লেন্থ। ওকে, সাপোজ ধরে নেন আপনার একটা বাড়ি আছে এবং আপনি এখানে বাড়ি ভাড়া দিচ্ছেন। ওকে, বাড়ি ভাড়া দিচ্ছেন, আপনার ভাড়াটিয়া হচ্ছিল দুটো ফ্ল্যাট আছে, সাপোজ আপনার 3 তলা বাড়ি, আপনি নিচ তলায় থাকেন, দ্বিতীয় তলায় একজনকে রাখছেন, প্রথম তলা বা তৃতীয় তলায়, সরি এটা তৃতীয় তলায় হবে আর কি, আবার ফ্লোর, তৃতীয় তলায় একজনকে রাখছেন, দ্বিতীয় তলায় একজনকে রাখছেন, আর আপনি বাড়িওয়ালা নিচ তলায় থাকেন। দ্বিতীয় তলা যে লোকটা, সে লোক আপনাকে 1 বছরের বাড়ি ভাড়া একসাথে বছরের শুরুতে অ্যাডভান্স দিয়ে দিয়েছে। আর তৃতীয় তলা যে লোকটা, সেটা প্রতি মাসে আপনাকে বাড়ি ভাড়াটা দেয়, বছরেরটা না দিয়ে প্রতি মাসে মাসে দেয়। তাহলে আপনার সম্পর্ক কার সাথে ভালো হবে, দ্বিতীয় তলা লোকের সাথে না প্রথম তলা লোক, তৃতীয় তলা লোকের সাথে? দ্বিতীয় তলার সাথে না। হ্যাঁ, কারণ কি উনি কিন্তু টাকা পয়সা আপনাকে দিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে যে আপনি 5,000 টাকা পান প্রতি মাসে, মাস শেষে যেটা আসে হয় উনি 5,000 করে টাকা দেয়, তৃতীয় তলার যে ব্যক্তি তিনি 5,000 টাকা দেয়, কিন্তু দ্বিতীয় তলার যে লোকটা সে লোকটা একসাথে আপনাকে 60,000 টাকা দিয়ে দিয়েছে। সেটা আপনি একটা ইনভেস্ট করতেছেন, সেখান থেকে একটা আর্নিং আসতেছে, তাহলে আপনার সাথে দ্বিতীয় তলার লোকের সম্পর্ক অবশ্যই ভালো হবে, কারণ সে একসাথে বড় অঙ্কের একটা টাকা দিয়ে দিয়েছে। তাই এটা হচ্ছে বিষয়টা ওই রকম যে আমরা জানি যে প্রতি বছর ডোমেনকে রেজিস্টার করতে হয়, আমাদের যে ডোমেন আমরা কিনি সেটা প্রতি বছর রিনিউ করতে হয় রেজিস্ট্রেশন। আর এই রেজিস্ট্রেশনের ফিসটা ওই ধরতে গেলে প্রথম যে একটা ডোমেন কিনতেছেন ওই রকমই পড়ে যায়। ওই প্রথম যদি আপনি 2,000 যে কিনতে চান, ওই পরবর্তী মাস থেকে ওই দেখা যাচ্ছে পরবর্তী বছর থেকে ওই 1,500, আর যদি হোস্টিংটা ভালো মতো না কেনা হয় ওই রকম খরচ পড়ে, 2,000 কাছাকাছি পড়ে যায় আবার। তো বাৎসরিক ঘুরে ফিরে ওই একই চার্জ চলে আসতেছে। তো অনেকে কি করে সেক্ষেত্রে ডোমেনকে 5 বছরের জন্য কিনে নেয়, বিভিন্ন অফার থাকে, বিভিন্ন সেল অফার থাকে, যে এখন একটা সেল চলতেছে, এই সেলে যদি আপনার ডোমেনটা কিনে নেন 5 বছরের জন্য এত% ডিসকাউন্ট, এরকম কিছু ডিসকাউন্ট দেওয়া হয়। এই নেম ছিল, তারপরে ওই যে নেম চিপ, এগুলো যেগুলো আছে ওগুলো একটু চেক করে দেখবেন। এটা নিয়ে আমাদের ডোমেন নিয়ে যেদিন ডিসকাস করা হয়েছিল সেদিন এই বিষয়ে আলোচনা হয়েছিল।
তো তারা কি করে 5 বছরের জন্য অনেকেই ডোমেনটা কিনে ফেলে, যে 5 বছরের ভিতরে আমি রেজিস্ট্রেশন করবো মাহমুদ না। ভাই, হ্যাঁ ভাই বলেন। হ্যালো। তো ডোমেন রেজিস্ট্রেশন লেন্থের ক্ষেত্রে আমরা বা গুগলেরা তাকে প্রায়োরিটি দেয় যাদের কি হয় রেজিস্ট্রেশনটা লং, অর্থাৎ যে 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করছে তার ডোমেনের চেয়েতে যার ডোমেনটা 5 বছরের জন্য রেজিস্টার করা তার একটু প্রায়োরিটি বেশি। এটা হলো ডোমেন রেজিস্ট্রেশন লেন্থ। আচ্ছা, আমরা পরবর্তী যে সেগমেন্ট আছে গুগলের ফ্যাক্টর, সেটা হলো কিওয়ার্ড ইন সাবডোমেন। পরবর্তী যে ফ্যাক্টরটা হলো সেটা হলো কিওয়ার্ড ইন সাবডোমেন। প্রত্যেকটা ডোমেনের আন্ডারে কিছু সাবডোমেন থাকে, যেরকম আমরা যেটা ইউজ করলাম ইনফিনিটি ফ্রিনেট, এটা কিন্তু এক ধরনের সাবডোমেন, মেইন ডোমেন না বা রুট ডোমেন না। রুট ডোমেনকে কেন্দ্র করে কিছু সাবডোমেন ক্রিয়েট করা হয়। যেরকম আমরা যদি দেখি যে স্টারটেক, এটা আমরা দেখছি যখন আমরা কিওয়ার্ড ইন্টেনশনে ক্লাস করতেছিলাম বা ডিসকাস করতেছিলাম, তখন আমরা স্টারটেক নিয়ে আমরা ডিসকাস করছি, যে startech.com। তো startech.com এর আন্ডারে আমরা একটা সাইট দেখছিলাম ব্লগ, যেখানে ওরা লেখালেখি করে। তাহলে এটা যদি হয় আমাদের রুট ডোমেন, এটা হবে আমাদের সাব, অর্থাৎ রুট ডোমেনের আন্ডারে সাব ডোমেন। আচ্ছা, তো এখানে বলতেছে যে আমাদের সাব ডোমেনেও যদি আমাদের এখানে একটা কিওয়ার্ড থাকতো তাহলে আমাদের ভালো হতো। আমাদের এটা তো একটা ব্র্যান্ড নেম, স্টারটেক একটা ব্র্যান্ড নেম। আচ্ছা, এখানে যদি আমাদের একটা কিওয়ার্ড থাকতো তাহলে আমাদের ভালো হতো। যেরকম আমরা একটু আগে দেখলাম যে ফুড পান্ডা, blog.foodpanda, এই টাইপের আর কি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে। ডোমেন হিস্টোরি, এরপরে যে সেগমেন্টটা আসে সেটার নাম হলো ডোমেন হিস্টোরি। ডোমেন হিস্টোরি বলতে ইতিহাস। আপনি একটা ডোমেন কিনতে যাচ্ছেন, আমরা যখন ডোমেন কিনবো তখন আমরা বলছিলাম যে কোনো দেশে ডোমেন আমরা এখানে কিনতে পারবো না। আমাদের ডোমেন কিনতে হলে আমার ডোমেনের মালিক কে ছিল, সে কিভাবে ডোমেনটা হ্যান্ডেল করছে, তার কোন কোন পেজ, কোন কোন পোস্ট, কোথায় কোথায় থেকে সে ব্যাকলিঙ্ক আনছে বা ব্যাকলিঙ্ক দিছে। ব্যাকলিঙ্কের এক কথায় বলতে গেলে যে কোথায় থেকে লিঙ্ক সে নিয়ে আসছে এবং কোথায় সে লিঙ্ক দিছে, এই যে কানেকশন গুলোকে বলা হয় ব্যাকলিঙ্ক রিলেটেড বিষয় আর কি। ব্যাক মানে হচ্ছে পিছনে, আর লিঙ্ক মানে হলো লিঙ্ক দেওয়া কোন একটা ওয়ার্ডকে। অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সটকে বলতে গেলে এইচটিএমএল আমরা একটা ট্যাগ দেখছিলাম, অ্যাঙ্কর টেক্সট। এই সংজ্ঞাটি একটু দেখে রাখেন, পরবর্তীতে এটা নিয়ে আপনাদের যেহেতু প্রশ্ন থাকবে তো আগে বলে দিচ্ছি সেটা, যে অ্যাঙ্কর টেক্সট হলো একটা টেক্সট যেটা কি করে হাইপার লিঙ্ক করে। কাকে লিঙ্ক করে? অন্য কোনো একটা সাইটকে বা অন্য কোনো একটা বিষয়কে আমাদের ওয়েবসাইটে আমাদের একটা টেক্সটের সাথে কানেক্ট করে বা লিঙ্ক করে, একে বলে অ্যাঙ্কর টেক্সট। তো এই অ্যাঙ্কর টেক্সটের উপর বেস করে আমাদের কোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক যায় বা নিজেরই অন্য একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করা হয়, এই বিষয়গুলো থাকে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমি একটা ওয়েবসাইট নিলাম, সেই ওয়েবসাইটে আমি হিস্টোরি জানি না, একটা গুগল অ্যাডসেন্স দেখলাম যে হ্যাঁ গুগল অ্যাডসেন্স আছে, মান্থলি এত টাকা আয় হচ্ছে, এরকম একটা ওয়েবসাইট বিক্রি হবে, ভালোই তো, নিয়ে ফেলি। তো ওয়েবসাইটটা আমি নিয়ে নিলাম, নিয়ে গিয়ে পরবর্তীতে দেখি যে এটা এমন এমন জায়গা থেকে ব্যাকলিঙ্ক দিছে বা ট্রাফিক আনা শুরু করছে যেগুলো সাইট ও গুগলের চোখে খুবই খারাপ। বিষয়টাকে বুঝতে পারতেছেন যে এমন কিছু সাইট আছে যেখান থেকে গুগল ট্রাফিক নাও পছন্দ করে না। যেরকম বাংলা কথায় বলতে গেলে বিভিন্ন অ্যাডাল্ট সাইট থেকে ট্রাফিক আনা খুবই সোজা। এরকম কিছু অ্যাডাল্ট সাইট থেকে আপনি যদি ট্রাফিক নিয়ে আসে আপনার ওয়েবসাইটে নেন, আপনার ওয়েবসাইটটা যদি ওই রিলেটেড
সাইট না হয় এবং আপনি নিচ্ছেন এমন একটা সাইট থেকে, অ্যাডাল্ট সাইট থেকে, আর আপনার ওয়েবসাইটটা হচ্ছিল দেখা যাচ্ছে কি বলা যায়, কম্পিউটার রিলেটেড বা ল্যাপটপ রিলেটেড বা টেক রিলেটেড, তখন গুগল এটাকে খুব খারাপ চোখে দেখবে এবং খুব তাড়াতাড়ি আপনাকে পেনাল্টি দিয়ে দিবে। আচ্ছা, এটা ছাড়াও কিছু সিস্টেম আছে, এটাকে বলা হয় রিভার্স এসইও মেথড আর কি। সেখানে কি হয়, আপনার যে কম্পিটিটর সে দেখতেছে যে এই কিওয়ার্ডের উপরে, সাপোজ এখানে একটা কিওয়ার্ড দেখি, বাই হোম নিউ ইয়র্ক সিটি এনওয়াইসি। আচ্ছা, এটার প্রথম যে আমার ওয়েবসাইটটা সেটার নাম ধরলাম এখানে, সাপোজ ধরি জিরো যে হতে হবে কোনো মানে, জিরো.com ধরে নিলাম। আর দ্বিতীয় ওয়েবসাইটটা এটা ধরে নিলাম ট্রুলিয়া। এই দুটো ওয়েবসাইট এই সিঙ্গেল কিওয়ার্ডের ভিতর র্যাঙ্কিং করছে। এই দুটো ওয়েবসাইট এই সিঙ্গেল কিওয়ার্ডের উপর র্যাঙ্কিং করছে। এখন ট্রুলিয়া চাচ্ছে যে আমি যে করে হোক জিলোর উপরে পৌঁছাবো, অর্থাৎ আমি নিজেকে 1 নম্বরে নিয়ে যাব এবং জিলোকে 2 নম্বরে নিয়ে আসবো। এটা কিন্তু মানুষের অনেক সময় সিদ্ধান্ত থাকে যে হ্যাঁ আমাকে উপরে উঠতে হবে। আর আমরা জানি যে ওয়েবসাইট যত উপরে তার ওয়েবসাইটের মানে ট্রাফিক নিয়ে আসার বা ট্রাফিক টানার সম্ভাবনা বা শতকরা পার্সেন্টেজ তত বেশি। তো জিলোকে কি করলো এখানে, জিলো চাচ্ছে যে ট্রুলিয়া চাচ্ছে যে আমি জিলোকে এখন প্রথম থেকে দ্বিতীয় অবস্থানে নিয়ে আসবো। আর ট্রুলিয়া জানে যে গুগল ইররিলেভেন্ট যে লিঙ্ক গুলো থাকে সেগুলোকে পছন্দ করে না। ইররিলেভেন্ট লিঙ্ক বলতে যেখানে এখানে জানা যাচ্ছে যে বাই হোম নিউ ইয়র্ক সিটি, এই একটা ওয়েবসাইটকে সে কি করতেছে, ফুড ইন নিউ ইয়র্ক সিটি এরকম কিছু ওয়েবসাইট আছে যারা ফুড নিয়ে লেখালেখি করে, তাদের কাছে গিয়ে বা বিভিন্ন মাধ্যম নিয়ে বা অনেক সিস্টেম আছে যারা পেইড মেথডে কি করে আপনার এই লিঙ্ক গুলো প্রোভাইড করে, আউটবাউন্ড লিঙ্ক গুলো প্রোভাইড করে। তাদেরকে দরকার পড়লে তারা টাকা দিয়ে হলেও সে কি করতেছে জিলোকে এরকম একটা কিওয়ার্ডের সাথে বা এমন একটা টেক্সটের সাথে সে কি করতেছে কানেক্ট করতেছে। আচ্ছা, সাপোজ ধরে নিলাম যে চাইনিজ ফুড, এরকম একটা ওয়ার্ডে ক্লিক করলে জিলো.com এ নিয়ে যাচ্ছে আমাদেরকে। চাইনিজ ফুডে ক্লিক করলে আমাদেরকে জিলো.com এ নিয়ে যাচ্ছে। এই যে একটা মানে ব্যাকলিংক সে এখানে তৈরি করে দিল নিজের পকেট থেকে টাকা খরচ করে। আচ্ছা, এরকম সে যদি আরো 10-12টা করে সেক্ষেত্রে মানে গুগলে যে রোবট গুলো আছে সে তার আগে বুঝতে পারবে যে আসলে জিলোর কাজটা কি, সে কি বাড়ি বিক্রি করে নাকি খাবার বিক্রি করে। কথাটা কি বুঝতে পারতেছেন এখানে কি ঘটনা ঘটতেছে? জি স্যার। আচ্ছা, আমি আরেকটু এক্সাম্পল দিই, পেইন্টে গিয়ে দেখেন। ওকে, এটা হচ্ছে আমার নিচ, এটা হচ্ছে বাড়ি রিলেটেড যে নিচ গুলো থাকে এটাকে ধরলাম রেড, আর খাবার নিয়ে যে নিচ গুলো থাকে সেটাকে ধরে নিলাম গ্রিন। আচ্ছা, এটা খাবার আর এটা হলো বাড়ি। ওকে, তো এই ক্ষেত্রে আমার যে ওয়েবসাইটটা প্রথম যে ওয়েবসাইট এটা ধরলাম হলো, এটা হচ্ছে একটা ওয়েবসাইট জিলো.com, এর র্যাঙ্কিং 1 এ আছে, আর ট্রুলিয়া.com বা যেটাই হোক সে র্যাঙ্কিং 2 এ আছে। তাহলে এদের দুইজনের নিজ যেটাই হোক সেটা বাড়ি রিলেটেড, অবশ্যই খাবার রিলেটেড না। তো ট্রুলিয়া চাচ্ছে যে যে করে হোক জিলোকে সে কি করবে, একটা ব্যাকলিংক দিবে। কোথা থেকে দিবে? এই খাবার রিলেটেড একটা জায়গা থেকে সে দিবে। সে এখান থেকে কি করতেছে, একটা মাধ্যম টানে নিয়ে আসতেছে, নিয়ে এসে একে ব্যাকলিংক দিচ্ছে। খাবার থেকে সে একটা ব্যাকলিংক পাইলো, ওকে ঠিক আছে সমস্যা নেই। আবার সে আরেকটা ওয়েবসাইটে গেল, সে গিয়ে বললো যে যখনই কেউ ফুড লিখে সার্চ করবে, ফুড তোমার ওয়েবসাইটে ফুড লেখা ওয়ার্ডে ক্লিক করবে, সে যেন পিছিয়ে পড়ে বা জিরোতে নিয়ে আসে। এরকম থেকে সে কয়েকটা এরকম ব্যাকলিংক সে দেওয়া শুরু করলো।
এরকম কয়েকটা ব্যাকলিঙ্ক দেওয়া শুরু করলো। জিলো এই বিষয়ে কিচ্ছু জানে না, সে কোথা থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছে। সে দেখতেছে আরে আমার তো খুব ট্রাফিক আসতেছে, তার মানে আমি আরো প্রথম দিকে বা আমার এই জায়গাটা আরো ক্লিয়ার, এখানে আমাকে আর কেউ এখান থেকে সরাতে পারবে না। কিন্তু সে জানে না তাকে এমন একটা জায়গা থেকে ব্যাকলিঙ্ক দেওয়া হচ্ছে যেটা রিলেভেন্ট না তার কাজের সাথে বা তার নিচের সাথে। সে কাজ করে হচ্ছিল ইয়ে নিয়ে, বাড়ি ঘর নিয়ে, আর তাকে ব্যাকলিঙ্ক দেওয়া হচ্ছে ফুড থেকে। তাহলে এইরকম যে একটা কাহিনী ঘটতেছে জিলোর সাথে, তখন গুগলে যে বট গুলো আছে, বট গুলোকে মেইনলি মাকড়সার সাথে তুলনা করা হয়। সে মাকড়সা প্রথমে এখানে আসলো, দেখতো না ইসরায়েলের পতাকার মতো লাগতেছে, যাই হোক। সে মাকড়সা প্রথমে এখানে আসলো, আর সে দেখতেছে যে এখানে ফুড লেখা আছে, এখান থেকে একটা ডু ফলো ব্যাকলিঙ্ক দেওয়া আছে, তার মানে এখানে আমি যাইতে পারি, সে আমাকে কোথাও যাইতে বলতেছে। তখন সেখানে আসলো, আসার পর দেখে যে এই লিঙ্কটা কোথায় গেছে। এভাবে ঘুরতে ঘুরতে সে এখান পর্যন্ত চলে আসলো, আসে দেখে যে এখানে ফুডের সাথে কোনো সম্পর্ক নেই। সে এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, আসার পর এখানে দেখে যে ফুড থেকে যে লিঙ্কটা মানে একটা ব্যাকলিঙ্ক নিয়ে আসছে, কিন্তু এ কাজটা করে বাড়ি নিয়ে। তার মানে এই আমাকে ধোকা দিচ্ছে, একে আর যেটাই করা হোক একে আর প্রথম পেজে রাখা যাবে না, একে নামাই দাও। তখন কি হলো, এই যে জিলো যেটা থাকলো তাকে ডিমোশন করানো হলো। তখন জিলোকে কি করে হলো, নামাই দেওয়া হলো। প্রথম অবস্থায় দেখতেছে যে হ্যাঁ এ এতদিন ভালো ছিল, এখন সমস্যা করতেছে, একে এক পেজ নামাই দাও। তো তখন একে এক পেজ নামাই দিল। এর এখানে কি হলো, এক পেজ নামাই গেল। এ যখন নামে আসবে তখন দ্বিতীয় যে অবস্থানে যে আছে সে কি অটোমেটিকলি উপরে উঠবে না? প্রথম জন যখন রাস্তা থেকে সরে যাবে, দ্বিতীয় জন সেক্ষেত্রে অটোমেটিকলি উপরে উঠবে। বিষয়টা কি ক্লিয়ার? প্রথম জনকে যখন সে র্যাঙ্কিংটা হারাবে, দ্বিতীয় পজিশনে যিনি আছেন তিনি অটোমেটিকলি প্রথম পজিশনে চলে যাবে। তো এটাকে বলা হলো, মানে এই যে একটা কাহিনী করা হয়, এটাকে স্প্যামিং বা যে কোনো করে হোক, প্রথম সাইটকে টাকা দিয়ে হোক বা যে কোনো হোক, একটা ব্যাকলিং নিয়ে বা উল্টাপাল্টা ব্যাকলিং নিয়ে সে এরকম কাজ করতে পারে। এই ঘটনা যখন হবে, এর জন্য মানে গুগল বলে যে আপনারা নিয়মিত চেক করবেন যে আপনারা কোথায় কোথা থেকে ব্যাকলিং নিচ্ছেন বা আপনি ব্যাকলিং পাচ্ছেন। যদি ওটা রিলেভেন্ট না হয় তাড়াতাড়ি সরে ফেলানোর ব্যবস্থা করেন। আমরা যদি সেম রাশে যাই, যেহেতু সেম রাশের সাথে আমরা রিসেন্টলি পরিচিত হয়েছি, আমরা যদি সেম রাশে যাই এন্ড জিরো লিখে যদি সার্চ করি, এই যে ব্যাকলিং অ্যানালাইসিস, লিঙ্ক বিল্ডিং, এখানে কোথাও থাকার কথা যে কোথায় কোথায় থেকে ব্যাকলিং নিচ্ছে সেটা এখানে দেখায়। দেখেন কোথায় কোথায় থেকে ব্যাকলিং নিছে, ম্যাপ বক্স থেকে নিছে, তারপরে হলো ফর সেল, ফ্লাইট ভিলে বা ফ্লায়ার হোমস কিছু একটা লেখা আছে এখানে, এখান থেকে নিচ্ছে হান্ট রোড, এগুলো জায়গা থেকে সে কি করছে, ব্যাকলিং নিচ্ছে। দেখেন এখানে কিন্তু সেগুলো দেখানো হচ্ছে। তো এগুলো ওয়ান বাই ওয়ান চেক করতে হয়, এরকম কিছু প্রিমিয়াম ভার্সন আছে। তারপরে সে ওয়েবসাইটের সাথে ভিত্তি করে হোক বা যে কোনো মাধ্যম নিয়ে হোক, ওই এসি গুলোকে ডিলিট করে ফেলতে হয়, ওই ব্যাকলিং গুলোকে রিমুভ করতে হয়। এই যে রিমুভ করতেছে এটাকে বলা হয় রিভার্স এসইও। অর্থাৎ আমরা ব্যাকলিং করে যেরকম এসইও কে আপগ্রেড করি, তেমনি ব্যাকলিং গুলোকে ডিলিট করে দিয়ে আমরা এসইও কে আবার আগের পর্যায়ে নিয়ে আসি, ট্রাফিক কমাই দিয়ে, এটাকে বলে রিভার্স এসইও। তো এরকম যদি কোনো ওয়েবসাইট থাকে, এটা নিয়ে এতক্ষণ কথা বলার কারণ এই যে এরকম কোন যদি কোনো একটা ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটের হিস্টোরি ভালো না, সেটা আমাকে চেক করে নিতে হবে, তার কার সাথে সম্পর্ক, কিভাবে কি সম্পর্ক, কেমন সম্পর্ক। প্রিমিয়াম মেথডে গিয়ে হলেও আপনাকে ওয়েবসাইটের হিস্ট্রি গুলো চেক করতে হবে যে ওনারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। এটাই ছিল ডোমেন হোস্টিং বা ডোমেন হিস্ট্রির বেসিক।
আচ্ছা, এক্সাক্ট ম্যাচ ডোমেন। এক্সাক্ট ম্যাচ ডোমেন নিয়ে আপনারা কথা বলেছিলাম যে এক্সাক্ট ম্যাচ ডোমেনটা কি হতে পারে। সহজ কথায় বলতে গেলে এক্সাক্ট ম্যাচ ডোমেনটা হলো যে আপনি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, সেই কিওয়ার্ড নিয়েই আপনি মনে করেন ওয়েবসাইটটা পেয়ে গেলেন, যেরকম www.food.com। আপনি যে কাজ করতেছেন, আপনি এটা পেয়ে গেছেন কি, আপনি এখানে ফুড নিয়ে কাজ করতেছেন, আপনি food.com এর ফুডটা পেয়ে গেছেন। এখানে অলরেডি একটা ওয়েবসাইট এক্সিস্ট করতেছে, সুন্দর একটা ওয়েবসাইট এখানে আছে যেটা এক্সিস্ট করতেছে। তা আপনি একদম যেটা মেইন কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের উপর পুরো একটা ওয়েবসাইট পেয়ে গেলেন, বা যা পাওয়ার সেটা পেয়ে গেলেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো ওয়েবসাইটটা যে পাইলেন, এটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ ডোমেইন। এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে এক্সাক্ট ম্যাচ ডোমেইনটা কি। তো তুলনামূলকভাবে ফুড পান্ডা বা আরো যে খাবারের যে আপনার ইয়েগুলো আছে, এই যে উবার ইটস, তারপরে হলো ডোর ড্যাশ, তারপরে ডমিনো, গ্রাব হাব, এই যে যেগুলো আছে, এগুলোর তুলনায় বলতেছে যে যেগুলোর ডোমেনে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, মানে কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে সেই কিওয়ার্ডে যদি থাকে যায় এবং সে একটাই যদি হয়, যে food.com বা keyboard.com, এগুলো নিয়ে আমরা কিন্তু যেদিন ডোমেন কিনবো বা ডোমেন নিয়ে ডিসকাস করবো সেদিন আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। তো এরকম যদি ম্যাচ করে সেই ক্ষেত্রে আমরা কি হবে, এখানে কিছু প্রায়োরিটি পাবো, যে এক্সাক্ট ম্যাচ ডট কম এর বা এক্সাক্ট ম্যাচ ডোমেনের এই একটা কিছু প্রায়োরিটি এখানে পাওয়া যায়। আচ্ছা, ওকে, তাহলে আমরা পরবর্তী যে ধাপটা আছে সেটা হলো পাবলিক ভার্সেস প্রাইভেট। আর এটাকে দেখি, পাবলিক ভার্সেস প্রাইভেট। ওকে, আচ্ছা, হুইজটা কি, কেউ একজন বলেন তো, রেসপন্স করেন, হুইজটা কি? পাবলিক ভার্সেস প্রাইভেট, হুইজ এটা জিনিসটা কি? ডোমেন ডিসকাশনের সময় তো এগুলো নিয়ে ডিসকাস করছিলাম, ভুলে গেছেন তাড়াতাড়ি? স্যার ডোমেইনের নেম টেম এইসব ডিটেলস জানা যায় হুইজ থেকে। আচ্ছা, কোন ডোমেনের যে ডিটেলস যে ইনফরমেশন গুলো থাকে এগুলোকে বলা হয় হুইজ। হতে পারে সেটা কে কিনছে, কবে কিনছে, কতদিন ধরে কিনছে, এই ধরনের যে ডেটাগুলা, এগুলোকে বলা হয় হুইজ, বা এই ধরনের ওয়েবসাইট থেকে পাওয়া যায়। সেটা হতে পারে পাবলিক হুইজ, সেটা হতে পারে প্রাইভেট হুইজ। আচ্ছা, পাবলিক হুইজ গুলো কি, যেগুলো ডেটাগুলো পাবলিকের কাছে উন্মুক্ত। আমরা 3-4টা ওয়েবসাইট দেখছিলাম যেগুলোর ভিতর কিছু ওয়েবসাইটের ডেটা উন্মুক্ত ছিল, কিছু ওয়েবসাইটের ডেটা ইরর আসতেছিল বা একদম পারফেক্ট আসতেছিল না। কিছু ওয়েবসাইটের ডেটা হুবহু যেটা ছিল, আমরা যেরকম আমাদের নিসাপুর একদম ফোন নাম্বার থেকে শুরু করে আমার বাড়ি অ্যাড্রেস পর্যন্ত সবকিছু আমরা খুঁজে বের করছিলাম। আবার আরেকটা ওয়েবসাইটে যখন আমরা দেখলাম যে ওদের কোনো ডেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, এরকম একটা র্যান্ডম একটা পরিস্থিতিতে আমরা পড়েছিলাম। তো এই যে হুইস, এই হুইসের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে এই ডেটাগুলো যখন পাবলিকলি করে দেওয়া হয় তখন এটাকে বলা হয়, মানে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর এটাকে ডিমোটিভেট করতেছে, যেটা করাটা ঠিক হবে না। আর যাদের ডেটাগুলো প্রাইভেট করা আছে তাদেরকে গুগল ফ্যাক্টর বা র্যাঙ্কিং ফ্যাক্টর বলতেছে যে এগুলো পারফেক্ট, এই ধরনের ডেটাগুলোকে বা এই ধরনের সাইটকে মানে তারা মোটিভেট করে যে প্রাইভেট রাখার জন্য। তাহলে পাবলিক হুইজটা অবশ্যই আমাদের পাবলিক ইনফরমেশনটা, আমাদের ইনফরমেশন পাবলিক না হয় সে বিষয়টা ইনশিওর করার জন্য কিছু ওয়েবসাইট কি করে, প্রতি বছরে আপনাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে একটা চার্জ কাটে। সেটা হতে পারে $2, সেটা হতে পারে $3 কিংবা আরো বেশি।
আর কিছু ওয়েবসাইট আছে যারা একটা নির্দিষ্ট ডিসকাউন্টের উপর সেটাকে দিয়ে দেয়। দেখা যাচ্ছে যে যে কয়দিন ডোমেন আপনার কাছে আছে আপনাকে ওটার জন্য আর কিনতে হবে না, অটো রিনিউ করলে হয়ে যাচ্ছে। মানে আপনি ডোমেন অটো রিনিউ করলে এই হুইজ যে সার্ভিসটা আছে এটা অটোমেটিকলি রিনিউ হয়ে যাবে, এর জন্য আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। আর কিছু ওয়েবসাইট আছে যারা কি করে এই প্রতি বছর ডোমেনের রিনিউ এর সাথে সাথে হুইজের সাথেও হুইজটাও কি করে রিনিউ করে নিতে বাধ্য করে। তো এটা হলো পাবলিক হুইজ ভার্সেস প্রাইভেট হুইজ। তো প্রাইভেট হুইজটাকে আমরা প্রায়োরিটি বেশি দেবো কারণ গুগল এখানে বেশি দেয়, আর পাবলিক হুইজকে আমরা কি করবো এখানে স্কিপ করে যাব। তাহলে হুইজের বিষয়টা আমরা এখানে ক্লিয়ার। আচ্ছা, প্যানালাইজড হুইজ ওনার। ওকে, আচ্ছা, গুগল অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট থেকে কয়টা অ্যাডসেন্স নেওয়া যায়? একটা ভেরিফাইড এনআইডি থেকে বা পাসপোর্ট থেকে একটা ভেরিফাইড অ্যাডসেন্স কয়টা নিতে পারবো আমরা? কয়টা ভেরিফাইড অ্যাডসেন্স নিতে পারবো বলেন? একটা ভেরিফাইড অ্যাডসেন্স, সরি, একটা ভেরিফাইড এনআইডি থেকে কতগুলো অ্যাডসেন্স কে ভেরিফাই করানো সম্ভব? স্যার একটাই। আচ্ছা, এখন আমার ওই অ্যাডসেন্স প্রোফাইলের সাথে আরো 2-3টা ওয়েবসাইটকে আমি কানেক্ট করছি এন্ড আমি একটা পেনাল্টি খাওয়া পাবলিক, তাহলে আমার ওই 2-3টা ওয়েবসাইট কি ভালো না খারাপ অবস্থা থাকবে? ওরা স্যার একদম পেনাল্টি খেয়ে যাবে। আচ্ছা, আপনি জানেন যে abc.com, আপনি জানেন abc.com সে পেনাল্টি খাইছে এন্ড ডিইএফ এর কোনো পেনাল্টি নাই, সে খুব সুন্দর ভালো একটা পর্যায়ে আছে, কিন্তু এই দুটোর পার্সন হচ্ছে সেম, এই দুটোর মালিক সেম। তাহলে এই ক্ষেত্রে গুগল বলতেছে যে এরকম যদি হয় যে একাধিক ওয়েবসাইটের ওনার যদি সেম হয় আর সে যদি প্যানালাইজ করা হয় অর্থাৎ পেনাল্টি খাওয়া পাবলিক হয়, তার যে ওয়েবসাইট গুলো আছে তার আন্ডারে যে ওয়েবসাইট গুলো পড়ে সেই ওয়েবসাইট গুলো আপনি কিনা থেকে বিরত থাকবেন। তার আন্ডারে যে ওয়েবসাইট গুলো আছে এবিসি বা ডিইএফ এই দুটাই তার আন্ডারে আছে, কার আন্ডারে আছে? পার্সন ওয়ান এর আন্ডারে আছে। পার্সন ওয়ান এর আন্ডারে দুটো ওয়েবসাইট আছে। তো এই দুটো ওয়েবসাইটকে সে কি বলতেছে যে দুটো ওয়েবসাইটের ভিতরে একটা ওয়েবসাইট পেনাল্টি খাওয়া। আর এটা এই মুহূর্তে ফ্রেশ, তুলনামূলক ফ্রেশ। আচ্ছা, তো গুগল বলতেছে যে পার্সন ওয়ান কে কি করা যাবে না, পার্সন ওয়ান যদি abc.com এর কাছে প্যানালাইজড হয়ে থাকে তাহলে তার যদি ডিএ ওয়েবসাইটটা ফ্রেশ হয় তবুও আপনার ডিএ ওয়েবসাইটকে কিনা থেকে বিরত থাকবেন, কারণ কি তার যে ওনার সে নিজে একজন প্যানালাইজড পার্সন বা হুইজ ওনার। তো এটা ছিল এখানকার বিষয় যে এইরকম ওয়েবসাইট কিনা থেকে বিরত থাকতে হবে, যে সে কি প্যানালাইজ কিনা, এটার জন্য বিভিন্ন টুল পাওয়া যায়। ওকে, পরবর্তী যে ধাপটা সে ধাপটা হলো কান্ট্রি কোড টিএলডি। কান্ট্রি কোড টিএলডি এক্সটেনশন। ওকে, এটাকে সংক্ষিপ্ত বলা হয় সিসিটিএলডি। সিসিটিএলডি। ওকে, কান্ট্রি কোড টিএলডিটা কি কি? র্যাঙ্কিং করানোর ক্ষেত্রে এখন একটু জিনিস খেয়াল করে দেখে আসি আমরা, দারাজ দিয়ে দেখতে পারি। দারাজ বিডি, তারপরে দারাজ পিকে, আচ্ছা এটা না হলেও আরেকটা আছে, আচ্ছা এটা না, ওকে daraz.com.pd। ওকে, আসছে দারাজ পিকে, থাকার কথা তো। এটা নাই, আমরা অন্যটা দেখি।
ওকে, আমরা এখানে 4টা ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছি। প্রথম যে ওয়েবসাইটটা সেটা হলো daraz.com.bd, আর দ্বিতীয় যে ওয়েবসাইটটা সেটা হলো daraz.com.np। এনপি তে এখানে নেপালকে বোঝানো হয়েছে। দেখেন এখানে যে ওয়েবসাইটটা আমরা এখানে ভিউ করতেছি এটা মেইনলি একটা নেপালিয়ান ওয়েবসাইট। এই যে daraz.com.np লেখা আছে। ওকে, আর এখানে দেখেন এটা হলো daraz.com.bd, এটা একটা বাংলাদেশি ওয়েবসাইট। আবার এখানে দেখেন এটা হলো amazon.in, ইন তো এখানে ইন্ডিয়া বোঝায়। আর amazon.uk এখানে যেটা আছে এটা হলো ইউনাইটেড কিংডম বেসড। তো এদের পক্ষে কি সম্ভব না যে একটা ওয়েবসাইটকে amazon.com কি সম্ভব না এত বড় একটা ওয়েবসাইটের আন্ডারে কি দরকার পড়ছিল যেরকম মানে সিসিটিএলডি অর্থাৎ কান্ট্রির জন্য আলাদা আলাদা ওয়েবসাইট খোলার? প্রতিটা দেশের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট কেনার কি এরকম দরকার ছিল এই কোম্পানিগুলোর? ইউকেতে একটা ওয়েবসাইট কিনছে, তারপরে ইন্ডিয়াতে একটা ওয়েবসাইট কিনছে, নিজেদের তো একটা ওয়েবসাইট আছে, amazon.com তো আছে। নিজেদের তো একটা ওয়েবসাইট এখানে আছেই। তারপরেও দেখেন এটা বিভিন্ন দেশে দেশে গিয়ে তাদের নামের সাথে মিল রেখে কি করতেছে, ওয়েবসাইট কিনতেছে। এর কারণটা কি? আচ্ছা, এর কারণে গুগল বলে যে লোকালি যেগুলো ওয়েবসাইট গুলো থাকে, যে বিজনেস গুলো থাকে, লোকালি যে ওয়েবসাইট গুলো একটা নির্দিষ্ট কান্ট্রিতে র্যাঙ্কিং করানো খুব সোজা। অর্থাৎ যদি ওয়েবসাইটের শেষে তার কান্ট্রি কোডটা থাকে সেই ক্ষেত্রে সেই ওয়েবসাইটটা খুব সহজেই কি করতে পারে, মানে উপরে উঠতে পারে কান্ট্রি কোড থাকার কারণে। তো এই জন্য বলা হয় যে সিসিটিএলডি এটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরের ভিতরে একটা। কান্ট্রি কোড যদি আমাদের ওয়েবসাইটে এক্সটেনশনে থাকে তাহলে সেই জিনিসটা তাড়াতাড়ি উপরে উঠবে। এর জন্য অ্যামাজনের মতো যারা বড় একটা প্ল্যাটফর্ম, যারা amazon.com এক নামে মানুষ সবাই চেনে, তারপর সে কি করতেছে .com থেকে বের হয়ে amazon.in, যাতে মানুষ বুঝতে পারে যেটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, amazon.co.uk, যাতে মানুষ বুঝতে পারে এটা ইউনাইটেড কিংডম বেসড একটা ওয়েবসাইট। এই যে মানুষ বুঝতে পারতেছে, বা দারাজ নেপাল বা দারাজ বিডি, এর মানুষ বুঝতে পারে যে এগুলো এক একটা লোকালি ওয়েবসাইট, মানে লোকাল সাইট আর কি, দেশীয় সাইট। এটার জন্য এখানে বলা হচ্ছে যে সিসিটিএলডি কে গুগল কি করে, প্রমোট করে। কি করতে প্রমোট করে? উপরে ওঠার জন্য প্রমোট করে। আচ্ছা, তো এখন একটা কোশ্চেন ছিল, আমাকে গতদিন একটা কোশ্চেন করা হয়েছিল যে স্যার কান্ট্রি কোড এই জিনিসের যে বিডি এটা আমরা নিব কিভাবে? তো আমাদের যে বিটিসিএল আছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন এন্ড কোম্পানি লিমিটেড, এই যে কোম্পানি, এই যে একটা আমাদের একটা সেগমেন্ট আছে টেলিকমিউনিকেশন কোম্পানির আন্ডারে, এর মেইনলি .bd, .edu, .ac যে ওয়েবসাইট গুলো আমাদের সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না, জেনারেলের জন্য যেগুলো ওয়েবসাইট কেনা সম্ভব না, এরা এই ধরনের ওয়েবসাইট গুলো সেল করে। আপনি যদি লিখে সার্চ করেন যে ইকরা আছে, তারপর হচ্ছিল হোস্টিং বাংলাদেশ আছে, এই যে এখান থেকে আমরা চেক করতে পারেন। সাপোজ আমার নামেই দেখি,
এই যে এটা নট অ্যাভেলেবল। আর এখান থেকে যদি আমি চাই এটা আমি নিতে পারি। আচ্ছা, ওটা অ্যাভেলেবল না, অলরেডি একজন নিয়ে নিয়েছে। tanvir.com.bd, এই যে তানভীর আহমেদ নামে কেউ এটা নিয়ে নিছে। এটা 2 বছরের জন্য সে নিয়ে নিয়েছে, 2020 থেকে 2022 পর্যন্ত। আর এগুলো অ্যাভেলেবল আছে। ওকে, এটা কিন্তু আমি কোথা থেকে দেখতেছি দেখতেছেন, BTCL, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এটাও নাই, এটাও কেউ না কেউ নিয়ে নিছে 2020 থেকে 2022। তো মেইনলি CCTL এর আন্ডারে যেগুলো পড়ে, যেরকম .gov.bd, তারপরে হচ্ছিল এডু, তারপর হচ্ছিল একাডেমি, এইগুলোকে মানুষ কেনার জন্য ডিমোটিভেট করে। অ্যাজ এ বায়ার হিসেবে আপনি যখন কিনতে যাবেন, আপনাকে বিভিন্ন কন্ডিশনের আন্ডারতে যাইতে হবে। যেরকম আপনি এটা করতে পারবেন না, ওটা করতে পারবেন না, অনেক ধরনের লিমিটেশন আপনাকে দেওয়া হয়। এই যে লিমিটেশন গুলো দেওয়া হচ্ছে, এই কারণে আপনার ওয়েবসাইটকে মুভ করানো খুব কঠিন। আর এর যে একটা বাৎসরিক খরচ, এটাও দেখেন খুব বেশি। এটার বাৎসরিক খরচটা কিন্তু তুলনামূলক বেশি। তো এই যে একটা বিষয় থাকতেছে, এটার জন্য CCTLD কে মানে গুগল বলছে যে তোমরা যদি লোকালি বিজনেস করে উপরে উঠতে চাও, সাপোজ বাংলাদেশে দুটো সাইট এখানে কম্পিটিশন লাগাইছে, ফুডপান্ডা বিডি আর হচ্ছে পান্ডা ফুড বিডি, foodpanda.com আর হলো ফুডপান্ডা বিডি, দুটো ওয়েবসাইটে এখানে কম্পিটিশন লাগাইছে। আমরা এখানে ফুডপান্ডা বিডি কে এখানে কি করব, প্রায়োরিটি বেশি দেবো, এটা গুগল বলতেছে। আর যদি এরকম হয় যে এটা গ্লোবালি কাউন্ট করা হয়, তখন ফুডপান্ডা বিডি চাইতে foodpanda.com কে আবার বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো সেই হিসাবে সব দিক থেকে মাথায় রেখে এখানে বলা হচ্ছে যে 1 নম্বরের বিষয় সেটা হলো, আমাদের যদি গ্লোবালি র্যাঙ্কিং চাই বা আমাদের গ্লোবালি বিজনেস করতে চাই, তাহলে CCTLD অ্যাভয়েড করতে হবে। আর যদি আমরা মানে ফ্রিলি কোনো প্রকার ওই যে হ্যান্ডকাপ বা এরকম কোনো ঝামেলা যেতে চাই না, যেখানে আমাদের পায়ে একটা শিকল হয়ে থাকবে, এই জন্য আমাদের CCTLD কে বাদ দিতে হবে। কারণ আমরা যদি CCTLD থেকে কোনো প্রকার ডোমেন এক্সটেনশন নিতে যাব, সেই ক্ষেত্রে সরকারি অনেক নিয়ম কানুন আপনার উপর আরোপ করা হবে। যেমন আপনি এটা করতে পারবেন, ওটা করতে পারবেন না, আপনার ওয়েবসাইটে বিভিন্ন লিমিটেশন দিয়ে দেওয়া হবে। তো এই লিমিটেশন থেকে ফ্রি থাকার জন্য আমরা CCTLD কে এখানে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করব। কেননা এই যে .bd যেটা, সেটা মেইনলি আমাদেরকে সেল করবে হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। আর এটার জন্য তারা বিভিন্ন ধরনের আমাদের কাছ থেকে ইনফো, অঙ্গীকার নামা অনেক কিছু তারা নিয়ে থাকে। ওকে, তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার। আর কি থাকতেছে এখানে? আচ্ছা, তাহলে কি স্যার বাংলাদেশের প্ল্যাটফর্মে .com-ই চালানো বেটার, .com.bd চালিয়ে? যদি আপনার এই যে যেটা বললাম, আপনি একটা কান্ট্রি কোড নিয়ে কাজ করতেছেন, তখন কান্ট্রি কোড এমনিতে আর আপনাকে দিবে না, এটার জন্য সরকারের অনুমোদন নিতে হবে। আপনি এখন যদি একটা মানে একটা এমন একটা সংগঠন, যে সংগঠন বাংলাদেশের ক্ষতি চাই, এরকম একটা সংগঠন যদি আপনি হন এন্ড .bd লিখে যদি কাজ করেন, সেক্ষেত্রে সরকার আপনাকে ভেরিফাই করবে না। তাহলে আপনার উপর একটা লিমিটেশন চলে আসলো, আপনি ফ্রিলি এখন মুভ করতে পারতেছেন না। আপনি যদি সংগঠন না হন, সেক্ষেত্রেও কিন্তু আপনার উপর একটা মানে ভেরিফিকেশন থাকতেছে সরকার আপনি বিভিন্ন ডেটাগুলো নিয়ে নিচ্ছে। স্যার যেরকম স্যার আমি নিশা লিমিটেড .com কিনছি, এটা কি .com.bd দিয়ে ওয়েবসাইটে রান করলে বেটার হবে নাকি .com দিয়ে রান করলে বেটার হবে? লোকালি যদি আপনার বিজনেস টার্গেট থাকতো তাহলে আপনি .bd নিতেন, আর যদি গ্লোবালি বিজনেস থাকতো সেটার জন্য .com। আর এখন আমরা এমন একটা যুগে আছি যে যুগে এগুলো কোনো দরকার পড়ে না। জি স্যার, ওই জন্য ভাবছি যে যদি পরে গ্লোবালি করতে চাই শুধু .com-টাই নিছি, প্রথমে .bd নিতে চেয়েছিলাম। .bd নিলেন, পরবর্তীতে .com ওটা দেখা যাচ্ছে আর পাচ্ছেন না। জি স্যার, আবার ফির পরে তখন হচ্ছে যে ক্যানোনিক্যাল ইয়ে করতে লাগবে ডোমেইন, তখন ঝামেলা থাক। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ক্যানোনিক্যাল কি আছে আজকে? আচ্ছা, ওটা নাই, অন্য ক্যানোনিক্যাল আছে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার। দেন আমাদের থাকতেছে কিওয়ার্ড রিলেটেড, এটা আমরা একসাথে শেষ করতে পারবো, সমস্যা নেই, কারণ আমরা রিসেন্টলি অন পেজটা শিখে আসছি।
রিসেন্টলি আমরা ওয়ান পেজ শিখে আসছি, সেই জন্য এটা আমি ওইভাবে এক্সাম্পল দিব না, খালি একবার বলে যাই যে আমাদের একটা টাইটেল ট্যাগ থাকবে। আমাদের কিওয়ার্ড যেটা, সে কিওয়ার্ডটা h1 ট্যাগও থাকতে পারে, আবার h1 ট্যাগ ম্যাক্সিমাম টাইমে আমাদের কি হয়, টাইটেল ট্যাগ হয়। আমাদের কিওয়ার্ডটা যদি টাইটেল থাকে এটা একটা গুড ফ্যাক্টর, আমাদের কিওয়ার্ড যদি h1 ট্যাগে থাকে এটা একটা গুড ফ্যাক্টর, আমাদের টাইটেল ট্যাগটা যদি কিওয়ার্ড দিয়ে শুরু হয় এটা একটা গুড ফ্যাক্টর, আর আমাদের যদি মেটা ডেসক্রিপশনে আমাদের কিওয়ার্ডটা থাকে এটা একটা গুড ফ্যাক্টর। আমি একসাথে সবকটা এক্সাম্পল একসাথে দেখাই। আচ্ছা, আচ্ছা, এখানে তিনটা টাইটেল দেওয়া আছে। আমরা কোনো যখন ওয়েবসাইট নিয়ে কোনো কিছু লিখতে যাই বা কখনো কোনো কিছু নিয়ে লিখতে যাই, তখন এই ধরনের তিনটা মানে টাইটেল আমরা এখানে ফেস করব। এক নম্বর, হাউ এ ওয়েবসাইট র্যাঙ্ক, কিভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো যায়, এটা একটা টাইটেল। র্যাঙ্ক ওয়েবসাইট, ওয়েবসাইট র্যাঙ্কিং ফ্যাক্টরস, এই তিন ধরনের মানে টাইটেল আমরা ইউজ করতে পারি। আর ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, এই টাইটেলগুলোকে আমরা কি কোথায় রাখি, h1 ট্যাগে। আমাদের যে মেইন লেখাগুলো থাকে সেটাকে আমরা রাখা হয় h1 ট্যাগে। আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় জানা রাখি, একটা মানে বিষয়, সেটা হলো আপনাদের কিবোর্ডে দেখবেন দুটা বাটন আছে, একটা হলো হোম আর একটা হলো এন্ড। এই দুটো একটু ইউজ করা শিখবেন। এখানে ক্লিক করে রাখলাম, হোমে যদি ক্লিক করেন সাথে সাথে আপনাকে প্রথম পজিশনে নিয়ে যাবে, আর এন্ডে যদি ক্লিক করি একদম শেষ পর্যায়ে নিয়ে যাবে। এই দুটো একটু ইউজ করবেন। আরেকটা হলো ব্যাক স্পেস যদি ইউজ করেন, যেটা আমাদের ইন্টারের উপর যে বাটনটা থাকে, এটা যখন ক্লিক করবেন, যদি ব্যাকে ক্লিক করেন তাহলে সামনে যেটা আছে সেটা কাটা পড়ে, আমাদের যেটা কাটা পড়ছিল। আর যদি ডিলেটে ক্লিক করেন পিছনে যেটা আছে সেটা কাটা পড়বে। তাহলে ব্যাক এবং ডিলেট এই দুটো বিষয় একটু দেখবেন। আর অনেক সময় আরেকটা বাটনের দরকার পড়ে, সেটা হলো পেজ আপ, এটা উপরে নিয়ে যায়, এন্ড পেজ ডাউন এটা নিচে নিয়ে আসে। ওকে, আর আরেকটা বিষয় জানানোর আছে, সেটা হলো আমি চাচ্ছি যে এই লাইনটা পুরোটাই একসাথে সিলেক্ট হয়ে যাবে। আমি এইভাবে ধরে নিয়ে যেতে অনেক সময় লাগে। আপনি যেটা করবেন, শিফট বাটন প্লাস হোম বাটন একসাথে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেল। বা আপনার একটা সামনের অংশে আছে, আপনি চাচ্ছেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত একসাথে সিলেক্ট হয়ে যাক, শিফট বাটন এন্ড এন্ড বাটন একসাথে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে পুরোটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। আপনাকে ওই মাউস ধরে ধরে কাজ করতে হবে না। আর এই সেগমেন্টটা পাবেন কিবোর্ডে একদম ডান পাশে। ওকে, তাহলে এখানে বলতেছে যে এখানে তিনটা মেইনলি তিন ধরনের টাইটেল থাকতে পারে, হাউ ওয়েবসাইট র্যাঙ্ক, র্যাঙ্ক ওয়েবসাইট এবং ওয়েবসাইট র্যাঙ্কিং ফ্যাক্টরস। তো টাইটেল ট্যাগও যেটা h1 ট্যাগও এখন ধরা যায় অনেকটা সেম, কারণ মানুষ টাইটেলটা অনেক সময় h1 এর ভিতরে রাখার চেষ্টা করতেছে, যেটা একটা গুড প্র্যাকটিস। তাহলে আমাদের কিওয়ার্ডটা কি হচ্ছে, যে টাইটেলে আছে এবং কিওয়ার্ডটা কি আছে, h1 ট্যাগেও আছে, দুটো আমাদের এখানে কমপ্লিট। আচ্ছা, এখন যে কন্ডিশনটা আছে সেটা হলো যে টাইটেল ট্যাগ যদি কিওয়ার্ড দিয়ে স্টার্ট হয়, সেক্ষেত্রে এখানে একটা মানে ভালো একটা ফ্যাক্টর, এবং এটা যদি মেটা ডিসক্রিপশনে থাকে সেটা একটা ভালো একটা ফ্যাক্টর। ওকে, এটা একটু স্কিপ করে যাই, আমাদের মেইন কাজটা হবে এটা নিয়ে। তাহলে টাইটেল ট্যাগ স্টার্টস উইথ কিওয়ার্ড, তাহলে আমার কিওয়ার্ড এখানে কি হতে পারে,
হাউ এ ওয়েবসাইট র্যাঙ্ক এ ওয়েবসাইট এবং ওয়েবসাইট র্যাঙ্কিং ফ্যাক্টরস। এখানে আমার কিওয়ার্ডটা কি হতে পারে এবং সেটা কোন পজিশনে মানে ফার্স্টলি অ্যাপিয়ার করছে। বুঝতে পারতেছেন কি কথাটা? জি ভাইয়া। কোনটা তিনটার ভিতর কোনটা র্যাঙ্কিং পাওয়ার সম্ভাবনা বেশি? আচ্ছা, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার কিওয়ার্ড। র্যাঙ্ক ওয়েবসাইট বা ওয়েবসাইট র্যাঙ্ক, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, আমি ওখানে দিয়ে দিলাম। সেক্ষেত্রে তুলনামূলকভাবে এটা আমার র্যাঙ্কিং পাওয়ার সম্ভাবনা প্রথমটার তুলনায় বেশি, আবার ওটার তুলনায় এটা আবার র্যাঙ্কিং পাওয়ার সম্ভাবনা বেশি। বিষয়টা কি বুঝতে পারতেছেন? এখানে আমার মেইন কিওয়ার্ডটা যদি আমরা ধরি যে র্যাঙ্ক, এই র্যাঙ্কটা যদি প্রথমে থাকে সেক্ষেত্রে এটা র্যাঙ্কিং পাওয়ার সম্ভাবনা বেশি। এটা এই দুটার ভিতরে কম্পিটিশন শেষ। আবার এখানে এই দুটো মেইন কিওয়ার্ড বাদেও আরো কিছু ওয়ার্ড রাখা আছে যেটা গুগল করে, সমর্থন করে, সেটাও কিন্তু এখানে আছে। কি ফ্যাক্টর একটা, র্যাঙ্ক একটা, ওয়েবসাইট একটা। তাহলে এই তিনটে বিষয় এখানে হয়ে যাচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে যে কিওয়ার্ডের যদি টাইটেলে যদি কিওয়ার্ডটা থাকে এবং সেটা যদি টাইটেলটা কিওয়ার্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা খুব তাড়াতাড়ি উপরে ওঠার সম্ভাবনাটা বেশি। তো আমাদের দুটো বিষয় গেল। এরপর যেটা থাকতেছে সেটা হচ্ছে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন ট্যাগ। ডিসক্রিপশন ট্যাগ হলে কিছুই না, যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, এই যে সার্চের নিচে যে ট্যাগ গুলো লেখা থাকে বা যে ওয়ার্ড গুলো লেখা থাকে এগুলোকে বলা হয় ডিসক্রিপশন ট্যাগ বা ডিসক্রিপশন। এখানে যদি আপনার মেইন কিওয়ার্ডটা থাকে তাহলে বলা হয় যে এখান থেকে আপনার ওটা কি বলে, আপনার ওই সার্চটা প্রমোট হওয়ার সম্ভাবনা বেশি। যেরকম আমরা এখানে লিখলাম যে সার্চ ভলিউম, এখানে দেখেন সার্চ ভলিউমটা এখানে হাইলাইট করে দেওয়া আছে। যেখানে দেখেন কয়েকবার রিপিট হয়েছে, এখানেও দেখেন কয়েকবার রিপিট হয়েছে। তো যদি ডিসক্রিপশনে বা মেটা ডিসক্রিপশন যেটাই বলা যায় না কেন, এখানে যদি আমাদের এই জিনিসটা থাকে তাহলে আমাদের কিওয়ার্ডটা মানে আমাদের ওয়েবসাইটের এসইও ফ্যাক্টরগুলোর ভিতরে এটা একটা র্যাঙ্কিং করার সম্ভাবনা থাকে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দেখি এইটুকুর ভিতরে কোনো সম্ভাবনা মানে এইটুকুর ভিতরে কোনো সমস্যা আশা করি নাই। ওকে, এটার পরে আমরা এখানে এগুলো দেখবো, এগুলো দেখতে আশা করি বেশি সময় লাগবে না, এই নির্দিষ্ট কিছু সময় লাগবে। ব্রেকের পর ইনশাল্লাহ এটা নিয়ে ডিসকাস করা হবে। তো এটার ভিতর আর কোনো জিজ্ঞাসা আছে এইটুকুর ভিতর? প্রথম যে ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করলাম এটা নিয়ে কার কোনো ডিসকাশন আছে? ডোমেন এস থেকে কিওয়ার্ড এর H1 ট্যাগ পর্যন্ত। আচ্ছা, যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা এখন একটু ব্রেক নিব, ব্রেকের পর বাদ বাকি যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে।